ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো সবাই জানেন এই রূপশ্রী প্রকল্প কি এবং এই রূপশ্রী প্রকল্পের মাধ্যমে কত টাকা সরকারের তরফ থেকে দেওয়া হয় এবং এই রূপশ্রী প্রকল্প কি জন্য আবেদন করা হয়। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন তো কিভাবে আবেদনপত্রটি পূরণ করবেন বা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন এবং কি কি নথি বা কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় আবেদন করতে হবে, সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো প্রথমে এখানে বলা হয়েছে রূপশ্রী প্রকল্প এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র এবং এখানে বলে দেওয়া হয়েছে আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন বা ফর্মটি পূরণ করবেন সেটি ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ফর অফিস ইউজ অনলি। এখানে আপনারা যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এই অপশনগুলি আপনাদের পূরণ করার বা ফিল আপ করার কোনো দরকার নেই, এই অপশনগুলি আপনাদের ছেড়ে দিতে হবে। এই অপশনগুলি শুধু অফিসের জন্য বা অফিসাররা এই অপশনগুলি ফিল আপ করে দিবেন বা পূরণ করে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস বা আবেদনকারীর বিবরণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নেম, তো এখানে আবেদনকারীর নামটি লিখে দিতে হবে বা বসিয়ে দিতে হবে এবং আপনাদের আবেদনকারীর সেই নামটি লিখতে হবে বা আপনারা আপনাদের সেই নামটি লিখে দিবেন যেই নামটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে, সেই নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে। সেই জন্য এখানে বলে দেওয়া হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামের বানান লিখুন। তো আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী সেই নামটি এখানে লিখে দিতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ বা জন্মের তারিখ। তো এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ বা আবেদনকারীর জন্মের তারিখটি লিখে দিতে হবে। এখানে এই দুটি ঘরে তারিখ লিখে দিবেন এবং এই দুটি ঘরে মাস লিখে দিবেন এবং এই চারটি ঘরে আপনাদের সালটি লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রপোজ ডেট অফ ম্যারেজ, প্রস্তাবিত বিবাহের তারিখ এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ডেটের ঘর দেওয়া আছে। তো এখানে আপনাকে আপনার সেই ডেটটি লিখে দিতে হবে বা এখানে সেই ডেটটি লিখে দিতে হবে যে ডেটে বা যে তারিখে বিবাহ ঠিক করা হয়েছে বা যে ডেটে বা যে তারিখে বিবাহ হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি। তো এখানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে দিতে হবে। আপনারা আঠা দিয়েও বসাতে পারেন বা আপনারা পিন করেও দিতে পারেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মাদার্স নেম বা মাতার নাম। তো এখানে আবেদনকারীর মায়ের নামটি লিখে দিতে হবে। অবশ্যই আপনারা ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ফাদার্স নেম বা পিতার নাম। তো এখানে আবেদনকারীর পিতার নাম বা বাবার নামটি লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কারেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা এবং এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা এবং এখানে বলা হয়েছে হাউস নম্বর এবং এখানে বলা হয়েছে রাস্তার নেম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, জিপি নেম বা ওয়ার্ডের নাম। তো এখানে আপনারা আপনাদের বাড়ির নম্বরটি লিখে দিবেন এবং এখানে বলা হয়েছে রাস্তার নাম। তো এখানে আপনি আপনার গ্রামের নামটি লিখে দিবেন বা আবেদনকারীর গ্রামের নামটি এখানে লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে পুলিশ স্টেশন বা থানা। তো এখানে আবেদনকারীর পুলিশ স্টেশন বা থানার নামটি লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে পোস্ট অফিস। তো এখানে আবেদনকারীর পোস্ট অফিসটি লিখে দিতে হবে এবং এখানে বলা হয়েছে জিপি বা ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। তো এখানে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নামটি লিখে দিতে হবে। আপনি যদি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দিবেন এবং আপনি যদি পৌরসভা বা মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার ওয়ার্ডের নম্বরটি এখানে লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ব্লক, এসডি, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। তো এখানে আপনাকে আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম বা কর্পোরেশন এরিয়ার নামটি লিখে দিতে হবে। যদি আপনি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনি আপনার ব্লকের নামটি লিখে দিবেন এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার মিউনিসিপ্যালিটি বা পৌরসভার নামটি লিখে দিবেন এবং আপনি যদি কর্পোরেশন এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনি আপনার কর্পোরেশনের নামটি এখানে লিখে দিবেন এবং আপনারা চাইলে আপনাদের মহকুমার নাম বা এসডিও অফিসের নামটিও এখানে লিখে দিতে পারবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট বা জেলা। তো এখানে আবেদনকারীর ডিস্ট্রিক্টের নাম বা জেলার নামটি লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে স্টেট। তো এখানে আবেদনকারীর স্টেট বা রাজ্যের নামটি লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে পিনকোড। তো এখানে আবেদনকারীর যে পিন সেই পিনকোডটি এখানে লিখে দিতে হবে।
অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই পেজটি যে আপনাদের ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে, এই পেজটিতে শুধু মেয়ের যে ডিটেলস বা মেয়ে আবেদনকারীর ডিটেলসটি পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা। যদি আপনাদের কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনাদের এই ঘরগুলিতে ডি ও ডু লিখে দিতে হবে, এবং যদি আলাদা আলাদা হয় তাহলে আপনার স্থায়ী ঠিকানা কি সেটি আপনাদের ফিল করে দিতে হবে বা পূরণ করে দিতে হবে। এরপরে আমরা চলে আসলাম 2 নম্বর পেজে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার বা যোগাযোগের মোবাইল নম্বর, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘর দেওয়া আছে। তো এই ঘরগুলিতে আপনাদের মোবাইল নাম্বার বা আপনাদের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা চালু মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে, কারণ এই ফর্মে বা এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারেই সমস্ত তথ্য পাঠানো হবে SMS এর মাধ্যমে, এবং কি অ্যাপ্লিকেশন নাম্বার পাঠানো হবে এই মোবাইল নাম্বারেই। তাই আপনারা আপনাদের কোনো একটি চালু মোবাইল নাম্বার বা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এখানে ফিল করবেন বা লিখে দিবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ব্যাংক ডিটেলস বা ব্যাংকের বিবরণ। তো এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে বা আবেদনকারীর অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে IFSC কোড। তো এখানে আপনাকে আপনার IFSC কোডটি বা আপনার ব্যাংকের ব্রাঞ্চের IFSC কোডটি এখানে লিখে দিতে হবে। অবশ্যই আপনারা আপনাদের ব্যাংকের পাসবুকে এই IFSC কোডটি পেয়ে যাবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে MICR নম্বর। তো এখানে আপনাকে আপনার MICR নম্বরটি বসিয়ে দিতে হবে। অবশ্যই এটিও আপনি আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন। যদিও আপনার ব্যাংকের পাসবুকে না থাকে তাহলে আপনি আপনার ব্যাংক ব্রাঞ্চে গিয়ে বা আপনার ব্যাংকে গিয়ে আপনি আপনার ব্যাংক থেকে এই MICR নম্বরটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে ফিল করে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ব্যাংক নেম বা ব্যাংকের নাম। তো এখানে আপনাকে আপনার ব্যাংকের নামটি লিখে দিতে হবে। আপনার কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে। আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট হয় বা আপনার যদি স্টেট ব্যাংকে হয় বা আপনার যদি ব্যাংক অফ ইন্ডিয়ায় হয় তাহলে আপনাকে সেটি এখানে লিখে দিতে হবে বা সেই ব্যাংকের নামটি লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ব্রাঞ্চ নেম বা শাখার নাম। তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি কোন শাখায় আছে সেই শাখার নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে, বা আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টটি কোন শাখায় আছে সেই শাখার নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ব্রাঞ্চ অ্যাড্রেস বা শাখার ঠিকানা। তো এখানে আপনাকে আপনার ব্যাংকের যে ঠিকানা সেই ঠিকানাটি লিখে দিতে হবে, বা ব্যাংকের ব্রাঞ্চের যে ঠিকানা সেই ঠিকানাটি আপনাদের এখানে লিখে দিতে হবে। অর্থাৎ আবেদনকারীর যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ঠিকানাটি বা সেই ব্যাংক ব্রাঞ্চের ঠিকানাটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এডুকেশন লেভেল বা শিক্ষার স্তর। তো আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কি সেটি আপনাদের এখানে টিক চিহ্ন দিতে হবে। যদি প্রাথমিক হয় তাহলে প্রাথমিকের এখানে টিক চিহ্ন দিবেন, যদি মাধ্যমিক দিয়ে থাকে তাহলে মাধ্যমিকের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকে তাহলে উচ্চ মাধ্যমিকের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং যদি স্কুলে না গিয়ে থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ে যায়নি এই অপশনটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই অপশনটিতে আপনাদের এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে কাস্ট বা জাতি। তো আবেদনকারীর ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে যে কাস্ট হবে বা যে জাতি হবে সেটি আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যদি আপনার কাস্ট SC বা ST বা OBC হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং যদি আপনার জাতি বা আপনার কাস্ট সাধারণ হয় তাহলে আপনারা এই জেনারেলের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন রিলিজন বা ধর্ম। তো আপনার ক্ষেত্রে বা আবেদনকারীর ক্ষেত্রে যে ধর্ম হবে বা যে রিলিজন হবে সেটি আপনাদের এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আপনার ধর্ম যদি হিন্দু হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, আপনার ধর্ম যদি ইসলাম হয় তাহলে ইসলামের এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটির এখানে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে গ্রোমস ডিটেলস বা পাত্রের বিবরণ। তো এখানে আপনাদের পাত্রের বা বোরের ডিটেলস ফিল আপ করতে হবে বা পূরণ করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নেম ইন ফুল বা পুরো নাম। তো এই ঘরটিতে পাত্রের পুরো নামটি লিখে দিতে হবে। অবশ্যই আপনারা ইংলিশে বড় হাতের লিখে দিবেন। এরপরে এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ। তো এখানে পাত্রের ডেট অফ বার্থ বা জন্ম তারিখটি লিখে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে মাদার্স নেম বা মাতার নাম। তো এখানে পাত্রের বা বরের মায়ের নামটি লিখে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ফাদার্স নেম বা পিতার নাম। তো এখানে পাত্রের বাবার নামটি লিখে দিতে হবে।
এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পাত্রের রঙিন পাসপোর্ট সাইজের ছবি। তো এখানে পাত্রের বা বরের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে দিতে হবে বা অ্যাটাচ করে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কারেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা। তো যদি পাত্রের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনারা এই ঘরগুলিতে ডু লিখে দিবেন, এবং যদি আলাদা হয় তাহলে আপনাদের আলাদাভাবে ফিল করে দিতে হবে। তো এখানে বলা হয়েছে হাউস নম্বর, রাস্তার নম্বর, থানা, পোস্ট। তো এর আগে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনাদের ফিল করতে হবে। তো এখানে আপনাদের যেগুলি বলা হয়েছে সেগুলি আপনাদের ফিল করতে হবে। যেমন আপনাকে এখানে গ্রামের নামটি লিখে দিতে হবে, থানার নাম লিখে দিতে হবে, পোস্ট অফিসের নামটি লিখে দিতে হবে। এইভাবে আপনাদের ফিল করে দিতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিক্লারেশন দেওয়া আছে বা ডকুমেন্ট সাবমিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আমি ঘোষণা করছি যে, এখানে বলা হয়েছে 1 নম্বরে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ। তো এখানে বলা হয়েছে রূপশ্রী প্রকল্প আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এবং অবশ্যই আপনার এই বিবাহটি প্রথম বিবাহ হতে হবে। যদি আপনার দ্বিতীয় বিবাহ হয় তাহলে কিন্তু আপনারা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এবং আপনারা এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এই 2 নম্বরে বলা হয়েছে আমার পারিবারিক বার্ষিক আয় 1.5 লাখের বেশি না। তো অবশ্যই আপনার পরিবারের যে ইনকাম সেই ইনকামটি বার্ষিক ইনকাম 1.5 লাখের নিচে হতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার। তো 3 নম্বরে বলা হয়েছে আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, এবং এখানে বলা হয়েছে গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি। এরপর এখানে বলা হয়েছে আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এরপরে এখানে বলা হয়েছে সঠিক বক্সে টিক দিন। তো এখানে আপনাদের সঠিক বক্সগুলিতে টিক চিহ্ন দিতে হবে। তো এখানে বলা হয়েছে আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, আপনাকে এই ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবং এখানে বলা হয়েছে আমার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এই ঘরটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আপনাদের এই ঘরটিতে ছেড়ে দিতে হবে বা এই ঘরে আপনাদের ক্রস চিহ্ন দিয়ে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে। তো এখানে বলা হয়েছে আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে। তো অবশ্যই আবেদনকারীর ক্ষেত্রে বা আপনারা যারা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের বয়স 18 বছরের উপর হতে হবে বা 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তাহলেই কিন্তু আপনারা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ডকুমেন্টের নাম দেওয়া আছে। তো এখানে আপনাকে সেই ডকুমেন্টটিতে টিক চিহ্ন দিতে হবে বা বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাকে সেই ডকুমেন্টটিতে টিক চিহ্ন দিতে হবে যে ডকুমেন্টটি আপনি বয়সের প্রমাণপত্র হিসাবে দিতে চান। আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে বা আবেদনকারীর জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এই জন্ম সার্টিফিকেট এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এবং এখানে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্র বা এখানে বলা হয়েছে মাধ্যমিক এডমিট কার্ড। তো আপনার ক্ষেত্রে যেটি আপনাদের সুবিধা মনে হবে বা আপনারা যেটি দিতে চান আপনারা সেটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। এবং এখানে বলা হয়েছে নম্বর, তো সেই ডকুমেন্টের নম্বরটি আপনাদের এখানে লিখে দিতে হবে। এরপরে আপনারা 5 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এখানে আপনাকে আপনার আধার নাম্বারটি লিখতে হবে। তো এখানে আপনি আপনার আধার নাম্বারটি লিখে দিবেন। এরপর এখানে বলা হয়েছে কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন। তো এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি লিখে দিবেন বা আবেদনকারীর আধার নাম্বারটি লিখে দিতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার আই এগ্রি। তো এখানে একটি আপনাকে সিগনেচার করে দিতে হবে বা আবেদনকারীকে সিগনেচার বা সই করে দিতে হবে। যদি আবেদনকারী সই বা সিগনেচার না করতে জানেন তাহলে আপনারা আবেদনকারীর এখানে একটি টিপ চিহ্ন দিয়ে দিবেন এবং টিপ সই দিয়ে দেওয়ার পর এলটি লিখে আবেদনকারীর নাম লিখে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো এখানে আবেদনকারীর নামটি আপনাদের লিখে দিতে হবে বা আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই সেম আপনারা উপরে যে ফর্মটি দেখতে পেলেন সেটি এখানে বাংলাতে লেখা আছে এবং উপরে ইংলিশে লেখা আছে। যদি আপনাদের ইংলিশে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই বাংলার এখানে লিখে দিতে পারেন বা ফিল করতে পারেন। তো সেই সেম আপনাদের এখানে আধার নাম্বারটি লিখে দিতে হবে এবং এখানে আবেদনকারীকে সই বা স্বাক্ষর করতে হবে এবং এখানে আবেদনকারীর নামটি লিখে দিতে হবে। এরপরে এখানে 6 নম্বরে বলা হয়েছে আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো আবেদনকারীর ক্ষেত্রে বা আপনারা যারা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চান আপনাদের অবশ্যই নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বা নিজের নামে একটি চালু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার আবেদনটি সক্রিয়ভাবে নেওয়া হবে। না হলে কিন্তু আপনার আবেদনটি হয়তো বাতিল করে দেওয়া হতে পারে।
এবং এখানে বলে দেওয়া হয়েছে আপনার ব্যাংকের পাসবুকে ব্যাংক হোল্ডারের নাম অর্থাৎ আবেদনকারীর নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং ব্যাংকের নাম, ব্যাংকের ঠিকানা, আইএফসি কোড এবং অন্যান্য যে সমস্ত নথি প্রয়োজন সেই সমস্ত নথি আপনাদের ব্যাংকের পাসবুকের সেই পাতায় বা সেই পৃষ্ঠায় থাকতে হবে এবং আপনাদের এই ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবং এখানে 7 নম্বরে বলা হয়েছে প্রুফ অফ প্রপোজ ম্যারেজ বা প্রস্তাবিত বিবাহের প্রমাণ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন দেওয়া আছে। তো আপনারা অবশ্যই বিবাহের যে নিমন্ত্রণ কার্ড সেই নিমন্ত্রণ কার্ডটি কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন বা এই ফর্মটির সঙ্গে জমা করবেন, তাহলেই কিন্তু আপনারা রূপশ্রী প্রকল্পের টাকা পাবেন বা রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। এবং আপনারা যদি এই দুইটির মধ্যে একটি অপশন চুজ করেন তাহলে কিন্তু আপনাকে অনেক ঝামেলা করতে হতে পারে বা আপনি অনেক প্রবলেমে পড়তে পারেন। তাই আমি সাজেস্ট করব আপনারা আপনাদের বিয়ের যে কার্ড সেই কার্ডটি সাবমিট করবেন। এরপরে এখানে বলা হয়েছে 8 নম্বরে এখানে বলা হয়েছে আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যায়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। তো এখানে 8 নম্বরে বলা হয়েছে পাত্রের যে বয়স বা বরের যে বয়স সেই বয়সটি 21 বছরের উপর হতে হবে। যদি 21 বছরের উপর না হয় তাহলে কিন্তু আপনার রূপশ্রী প্রকল্পের যে সুবিধা সেটি আপনি নাও পেতে পারেন বা আপনার ফর্মটি বাতিল করতেও পারে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টের নাম দেওয়া আছে। তো এখানে পাত্রের বাত প্রুফ বা জন্ম প্রুফ হিসাবে আপনাকে একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এখানে আপনারা অনেকগুলি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে যে কোনো একটি টিক চিহ্ন দিয়ে দিবেন যেটি আপনার সুবিধা মনে হবে বা যেটি আপনারা দিতে চান এবং সেই ডকুমেন্টটির নাম্বার আপনাদের এখানে ইনপুট করে দিতে হবে বা লিখে দিতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারিখ। তো এখানে আপনাকে সেই তারিখটি লিখে দিতে হবে যে তারিখে আপনি ফর্মটি জমা করবেন বা ফর্মটি সাবমিট করবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট। তো এখানে আবেদনকারীকে একটি সিগনেচার বা স্বাক্ষর করতে হবে। এরপরে আপনারা যে পেজগুলি দেখতে পাচ্ছেন এই পেজগুলি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে না বা এই পেজগুলি কিন্তু আপনাদের পূরণ করতে হবে না। এই পেজগুলি শুধুমাত্র অফিসারদের জন্য বা অফিস ইউজ করবে সেই জন্য। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে ফর অফিস ইউজ অনলি। তো এই পেজগুলি আপনাদের বা এই অপশনগুলি আপনাদের ছেড়ে দিতে হবে বা এই অপশনগুলি আপনাদের ফিল আপ করতে হবে না, আপনারা খালি রেখে দিবেন। এবার কথা হলো আপনি এই ফর্মটি ফিল আপ করে নিলেন বা এই ফর্মটি পূরণ করে নিলেন, এবার আপনি ফর্মটি জমা করবেন। তো জমা করার সময় আপনাকে কি ডকুমেন্ট বা কি নথি সঙ্গে সাবমিট করতে হবে বা অ্যাটাচ করতে হবে। তো সেই ডকুমেন্টগুলি হলো বা সেই নথিগুলি হলো আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং বিয়ের সার্টিফিকেট, আবেদনকারীর বাবার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং পাত্রের আধার কার্ড, ভোটার কার্ড এবং মাধ্যমিকের যদি কোনো কাগজ থাকে তাহলে মাধ্যমিকের কাগজ দিতে হবে এবং আবেদনকারীর যদি মাধ্যমিকের কাগজ থাকে তাহলে মাধ্যমিকের কাগজ দিতে হবে এবং আপনাকে পঞ্চায়েত অফিস থেকে একটি ইনকাম সার্টিফিকেট তুলতে হবে বা ইনকাম সার্টিফিকেট নিতে হবে। এই সমস্ত ডকুমেন্ট আপনাকে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং অ্যাটাচ করার পর আপনি আপনার ব্লক অফিসে বা আপনি আপনার বিডিও অফিসে ফর্মটি জমা করে দেবেন এবং জমা করার কিছুদিন পর আপনি যে মোবাইল নাম্বারটি এই ফর্মে ইনপুট করবেন বা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেওয়া হবে এবং আপনার বাড়িতে ব্লকের তরফ থেকে বা পঞ্চায়েত অফিসের তরফ থেকে আপনার বিয়ে বাড়িতে ভেরিফিকেশন আসবে এবং ভেরিফাই হওয়ার পর যদি আপনি যোগ্য হন তাহলে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রূপশ্রী প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা রূপশ্রী প্রকল্পের যে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটি বা সেই আবেদনপত্রটি পূরণ করতে পারবেন বা ফিল আপ করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর মাধ্যমে যথেষ্ট হেল্প পেয়ে থাকেন বা ভিডিওর মাধ্যমে যথেষ্ট হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।